হ্যালো স্টুডেন্টস, আবারও আমি চলে এসেছি ক্লাস 11-এর একটি নতুন চ্যাপ্টার নিয়ে। তবে এটা অনেকে ডিমান্ড করছিল বলেই এটা আমি নিয়ে এসেছি। তো তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে হয়তো ভেক্টর নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। যেহেতু তোমাদের ক্লাস 11 এখন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, সুতরাং তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের সঙ্গে সঙ্গে অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিসও লাগবে। তো সেই এমসিকিউ প্র্যাকটিস এবং সঙ্গে কনসেপ্ট সমস্ত কিছু নিয়ে আমি চলে এসেছি। তো এইটা কয়েকটা ভিডিও মিলে হয়তো আমি বানাবো, মানে একটা ভিডিওতে পুরোটা কভার করা হয়তো সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আমি কিন্তু কিছু ভিডিও বানাবো। তো তোমরা গতানুগতিক ওয়েতে যদি দেখতে থাকো তবে তোমাদের ভেক্টর নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, সেটা আমি আশা রাখছি। তো চলো শুরু করি। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ক্লাস 11-এর ভেক্টর। ক্লাস 11-এর আমরা শুরু করছি ভেক্টর। ঠিক আছে, প্রথমে ভেক্টর পড়তে গিয়ে আমি দু একটা ইন্ট্রোডাকশন দিব। তো তোমরা কিন্তু আমরা যে জিনিসপত্রগুলো এক্সচেঞ্জ করতাম সেটা হচ্ছে বাটার প্রথা থেকে, অর্থাৎ এক্সচেঞ্জ প্রথা আর কি। যে তোমার কিছু আছে, আমার দু একটা জিনিস, আমি মনে করো ধান আছে আমার কাছে, তোমার কাছে মনে করো গম আছে, তো সেক্ষেত্রে আমার ধান দিয়ে তোমার গমটা আমি নিয়ে নিলাম যদি আমার সেটা প্রয়োজন থাকে। তো এরকম করে চলতে চলতে দেখা গেল যে পরিমাপের একটা ত্রুটি দেখা যাচ্ছে, যে কারো অ্যামাউন্ট বেশি কারো অ্যামাউন্ট কম, মানে কারো জিনিসের দাম হয়তো বেশি কিন্তু সেক্ষেত্রে সে কিন্তু কম দামের একটা জিনিস এক্সচেঞ্জের দরুন পেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? তো সেই জন্য আমাদের কিছু জিনিসকে পরিমাপ করার প্রয়োজন হয়ে গেল। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখব পরিমাপ। ঠিক আছে, পরিমাপ করার প্রয়োজনে যে সমস্ত রাশিকে আমরা পরিমাপ করতে পারলাম এই প্রকৃতিতে, অনেক রাশি আছে যাদেরকে পরিমাপ করা যায়নি, আর অনেক রাশি আছে যাদেরকে আমরা পরিমাপ করতে পেরেছি। ঠিক আছে, সেই সমস্ত রাশিকে আমরা বললাম ভৌত রাশি। ঠিক আছে, যে সমস্ত রাশিকে আমরা পরিমাপ করলাম, তার মানে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বলা হয়। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে। ঠিক আছে, বোঝা গেল? তো একটা প্রবলেম তো সলভ হলো, যে জিনিসপত্রকে আমরা পরিমাপ করে ফেললাম। ঠিক আছে, কিন্তু এতে আরেকটা জিনিস প্রবলেম দেখা গেল, যে আমরা যখনই কোনো ভৌত রাশিকে পরিমাপ করলাম, ঠিক আছে, এই পরিমাপ করতে গিয়ে একটা প্রবলেম দেখা দিল। কি সেটা? পরিমাপ বা আমি যদি বলি ভৌত রাশি, ঠিক আছে, একটা প্রবলেম দেখা দিল। সেই প্রবলেমটা কি দেখো, যে এই ভৌত রাশিকে আমরা দুই ভাগে ভাগ করলাম। কি কি সেই দুই ভাগ? একটা ভাগ হচ্ছে স্কেলার আর একটা ভাগ হচ্ছে ভেক্টর। ঠিক আছে, স্কেলার মানে কি? যে সমস্ত রাশির শুধুমাত্র মান জানলেই আমরা তার একটা ভ্যালু সঠিকভাবে পেয়ে থাকি। যেমন উদাহরণস্বরূপ মনে করো যে 1 কেজি প্লাস 1 কেজি, ঠিক আছে, মিলে কত হবে? 2 কেজি। সে তুমি 1 কেজিটা উত্তর অভিমুখে দাও, মনে করো এরকম একটা বাকেট আছে, উত্তর অভিমুখে তুমি 1 কেজি দিলে, এ দক্ষিণ অভিমুখে 1 কেজি দিল, তাহলে টোটাল এখানে কত কেজি হবে? 2 কেজি হবে। তুমি যাই অভিমুখে দাও না কেন, অথবা তুমি একই অভিমুখে 1 কেজি 1 কেজি দিলে, তাহলেও কিন্তু কি হবে বলো তো? 2 কেজিই হবে। তো কিছু কিছু রাশি আছে যাদের শুধুমাত্র মান যদি আমি জেনে নিই, তাহলেই কিন্তু আমি এটাকে সঠিকভাবে তার যোগ বিয়োগ গুণ ভাগ যাই হোক না কেন সেটা করতে পারলাম। কিন্তু ভেক্টরে কিছু কিছু রাশি এমন আছে যাদের ক্ষেত্রে কি দেখা গেল, একটা প্রবলেম দেখা গেল। সেই প্রবলেমটা কি দেখো, যে মনে করো তোমার কাছে এখানে একটা মনে করো বস্তু আছে, সেই বস্তুটাকে তুমি এই দিকে মনে করো 2 নিউটন বল দিয়ে টানছো, কেউ এই দিকে 2 নিউটন বল দিয়ে টানছে। ঠিক আছে, তাহলে এই বস্তুটা যাবে কোথায়? এখানেই দাঁড়ায় থাকবে, কারণ অপোজিট দিকে দুজন এই 2 নিউটন বল দিয়ে টানছে। তাহলে এখানে মোট বল কত হবে? তো দেখা যাচ্ছে এখানে মোট বল কিন্তু 0। এই সেম জিনিসকে আমি যদি এরকম করি, যে মনে করো আমার এই একই বস্তু আছে, কি করলাম আমি, যে এখানে 2 নিউটন বল দিয়ে, যে আর এবার দুজনে একই অভিমুখে 2 নিউটন বল দিয়ে টানছে, তো সেক্ষেত্রে এখানে মোট বল কত হবে?
তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে এখানে মোট বল যেটা হবে সেখানে 2 + 2 = 4, 4 নিউটন। তাহলে আমার 2 + 2 যোগ করে 0ও আসলো, আবার 2 + 2 যোগ করে 4ও আসলো। যখন আমি এদের অভিমুখ পরিবর্তন করে দিলাম তাহলে এদের যে যোগের মানটা সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গেল। তাহলে শুধুমাত্র কি মান জানলে আমার সঠিক মানটা আমি জানতে পারলাম না। মানের সঙ্গে সঙ্গে আমাকে দিক বা অভিমুখও জানতে হচ্ছে, তারপরে আমি এর সঠিক ভ্যালুটা পাচ্ছি। ঠিক আছে, দেখো এটা বিপরীত তো 0, এটা সেম সাইড তো একই 4 হয়ে গেল। রাশির উদ্ভব হলো যেটাকে বলা হলো কিন্তু ভেক্টর রাশি। ঠিক আছে, তাহলে দেখো স্কেলার রাশি কাকে বলে, ভেক্টর রাশি। আমি ডেফিনেশন লিখে দিচ্ছি, যদিও এখন ডেফিনেশনের কোনো প্রয়োজন নাই, তোমাদের তো সব এমসিকিউ আসবে, তো মেনলি হচ্ছে কনসেপ্ট, তাও আমার দায়িত্ব। স্কেলার কাকে বলবো, যে সমস্ত ভৌত রাশির শুধুমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই, তাদের স্কেলার রাশি বলে। উদাহরণ কি হবে, একটু আগেই বললাম, উদাহরণ হচ্ছে আমাদের ভর হবে, উদাহরণ হচ্ছে আমার দূরত্ব হবে। ঠিক আছে, এগুলো হয়ে গেল আমার স্কেলার রাশি। যেমন উদাহরণ, আরেকটা হতে পারে কার্য। ঠিক আছে, এবার সিমিলারলি আমরা বলবো ভেক্টর রাশি কাকে বলে। দেখো ভেক্টর রাশি কাকে বলবো আমরা, যে সমস্ত রাশির মান ও দিক দুই আছে, তাদের কি বলবো আমরা, ভেক্টর রাশি। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার আমাদের ভেক্টর রাশি, স্কেলার রাশি তো হয়ে গেল। এবার স্কেলার ভেক্টরের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, তাহলে পার্থক্য কি হবে, স্কেলারের একটা ডেফিনেশন দিয়ে দেবো, ভেক্টরের একটা ডেফিনেশন দিয়ে দেবো। তারপর আমরা কি বলতে পারি যে স্কেলার আমাদের বীজগাণিতিক যোগফলের যে নিয়মগুলো, ঠিক আছে, যোগ বিয়োগের ক্ষেত্রে সেটা মেনে চলে। কথার অর্থ যে 5 + 5 মিলে 10, ছোটবেলা থেকে তোমাদের যে যোগ বিয়োগটা শিখিয়েছে সেটা কিন্তু স্কেলার যোগ বিয়োগ শিখিয়েছে। আর এই চ্যাপ্টারে আমরা কি শিখবো, এই চ্যাপ্টারে আমরা ভেক্টরের যোগ বিয়োগ, গুণ আর ভাগ শিখবো। ঠিক আছে, নেক্সট কি হতে পারে যে দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার হতে পারে, মানে দুটো স্কেলার যদি নাও আর তার যদি গুণ করো তাহলে সেটা স্কেলারই হবে। আর দুটো ভেক্টর রাশির গুণফল সর্বদা কিন্তু ভেক্টর বা স্কেলার দুই হতে পারে। মানে ভেক্টরের দুই ধরনের গুণ আমরা লক্ষ্য করি, একটা হচ্ছে ডট গুণ যেটাকে স্কেলার গুণ বলে, আর একটা হচ্ছে ক্রস গুণ যেটাতে ভেক্টর হয়। তার মানে দুটো স্কেলারের গুণ করে স্কেলার পাবো, দুটো ভেক্টরকে গুণ করলে আমরা স্কেলার বা ভেক্টর দুই পেতে পারি। দুটো স্কেলারকে যদি আমি ভাগ করি তো সর্বদা আমরা স্কেলারই পাই। দুটি ভেক্টরকে ভাগের কোনো অর্থ নেই, মানে দুটো ভেক্টরে ভাগ করা যায় না। ঠিক আছে, তাহলে আমাদের যে যে পার্থক্যগুলো পেলাম সেই পার্থক্যগুলো আমরা যদি এখানে দেখি মোটামুটি করে, এখানে কনসেপচুয়ালও কোশ্চিন আসতে পারে, সুতরাং কনসেপচুয়ালি আমরা দুটোকে আলাদা করে নেব। মনে করো এটা স্কেলার আর এটা আমার ভেক্টর। ঠিক আছে, দুটোর মধ্যে মেন পার্থক্য তো দেখো, প্রথম যেটা পার্থক্য স্কেলার আর ভেক্টরের, স্কেলারে শুধুমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই। এর শুধুমাত্র কি আছে, মান আছে, কি নেই, দিক নেই। এর কি, মান ও দিক দুই আছে। বোঝা গেল? 2 নাম্বার আমি কি বলতে পারি যে স্কেলারের ক্ষেত্রে আমরা যে সাধারণ বীজগাণিতিক নিয়ম সেটা মেনে চলে। বললাম না 5 আর 5 যোগ করলে 10 হয়, তাহলে বীজগাণিতিক নিয়ম
নিয়ম মেনে চলে। সাধারণ বীজগাণিতিক নিয়ম মেনে চলে। আর এ কি করে, ভেক্টরের নিজস্ব একটা নিয়ম আছে, তাহলে ভেক্টরের এটা হচ্ছে সাধারণ, ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টরের যোগ এর নিয়ম মেনে চলে, ঠিক আছে। এবার একটা জিনিস তোমাদের বলে দিই যে এখানে বীজগাণিত মানে স্কেলারের ক্ষেত্রে যোগ আর বিয়োগ দুটোই সম্ভব, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র যোগ সম্ভব, বিয়োগ কিন্তু সম্ভব নয়। তবে আমরা কিছু ব্যবস্থা করব বিয়োগটাকেও করার, ঠিক আছে। নেক্সট দেখো 3 নাম্বার আমরা কি বলতে পারি, দুটি স্কেলারের গুণ সর্বদা কি হবে, স্কেলার হয়। আর এটা কি, দুটি ভেক্টরের গুণ স্কেলার বা ভেক্টর দুই হতে পারে, দুই হতে পারে, স্কেলারও হতে পারে আবার ভেক্টরও হতে পারে, ঠিক আছে। নেক্সট বলছে যে আমি যদি দুটো স্কেলারকে ভাগ করি, ঠিক আছে, দুটি স্কেলারের ভাগ সর্বদা স্কেলার হয়, তবে ভেক্টরের ক্ষেত্রে ভাগের তেমন কোনো নিয়ম নেই। কোনো নিয়ম নেই, বুঝা গেল আশা করি। তাহলে এই হয়ে গেল আমাদের স্কেলার আর ভেক্টরের মধ্যে পার্থক্য। এবার হচ্ছে নেক্সট আমাদের দেখতে হবে যে স্কেলারের ক্ষেত্রে আমরা যে গুণ দেখি কি না, মনে করো 3 × 4 = 4 × 3, হয়তো স্কেলারের ক্ষেত্রে এটাকে বলা হয় বিনিময় নিয়ম, বিনিময় নিয়ম মেনে চলে গুণের ক্ষেত্রে, কিন্তু এ নাও মেনে চলতে পারে, যেমন a.b = b.a তো হয়, কিন্তু a × b not = b × a হয়, not = b × a হয়, বোঝা গেল। তার মানে এ কিন্তু বিনিময় নিয়ম সর্বদা মেনে চলে না, এ বিশেষ বিশেষ ক্ষেত্রে মেনে চলে, কে, ভেক্টর। ওকে, এতক্ষণ তো ইন্ট্রোডাকশনই চললো, মানে স্কেলার ভেক্টর এদের মধ্যে পার্থক্য। এবার আমরা প্রপার ভেক্টরের মধ্যে প্রবেশ করব। তো চলো ভেক্টরের কিছু কিছু জিনিস আমাদের দেখে নেওয়া উচিত। ভেক্টরে যেহেতু এমসিকিউ, তো প্রত্যেকটা আমাদের কনসেপ্ট নিয়ে চলতে হবে, সেই জন্য সমস্ত কিছু বলা। তো দেখো এবার আমাদের নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভেক্টরকে তাদের অভিমুখ অনুযায়ী দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে পোলার ভেক্টর আর একটা হচ্ছে অক্ষীয় ভেক্টর, ঠিক আছে। ভেক্টরেরই দুটো ভাগ, একটা হচ্ছে আমাদের পোলার ভেক্টর আর একটা হচ্ছে অক্ষীয় ভেক্টর। এই পোলার ভেক্টর কাকে বলবো, যে সমস্ত ভেক্টর রাশির অভিমুখ তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়, মানে একদিক যেদিকে ও যাচ্ছে, যেমন হচ্ছে মনে করো যে সরণ, তাহলে আমি কি বলতে পারি, মনে করো এ থেকে বি পয়েন্টে কেউ গেল, তাহলে আমি এ থেকে বি পয়েন্টে এরকম তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম যে ও এ থেকে বিতে গেল, ঠিক আছে। মনে করো যে আমি বললাম যে রশ্মি, আলোক রশ্মি মনে করো যে কিভাবে যায়, মনে করো একটা দিক থেকে অন্য দিকে যায়, তাহলে ওটাকে আমি তীর চিহ্ন দিয়ে দেখাতে পারি। তো ওই জন্য এটাকে বলে পোলার, যে সমস্ত ভেক্টর
রাশির অভিমুখ একটি তীর চিহ্ন দিয়ে দেখানো যায়, তাদেরকে পোলার ভেক্টর বলে। ঠিক আছে, এবার অক্ষীয় ভেক্টর কি? অক্ষীয় ভেক্টর হচ্ছে তুমি কোনো একটা জিনিস ঘুরবে এক দিক বরাবর আর যাবে এক দিক বরাবর। যেমন যে সমস্ত ভেক্টরের কোনো না কোনো প্রকার ঘূর্ণন থাকে, ঠিক আছে, কোনো না কোনো প্রকার ঘূর্ণন থাকবে, তারপরেই হচ্ছে ওটাকে আমি কি বলবো, অক্ষীয় ভেক্টর। কারণ যদি কোনো জিনিস ঘুরে কিনা, তাহলে মনে করো কোনো একটা জিনিসকে এইভাবে, মনে করো তুমি জলের যে বোতলগুলো আছে তার যে ঝাপটা তুমি যদি খুলো, তাহলে এরকম করে খুলে উপরের দিক যায়, আর এরকম করে ঘুরালে সে নিচের দিকে যায়। তার মানে ও ঘুরছে এইভাবে করে, কিন্তু যাচ্ছে উপরে বা নিচে, বুঝা গেল? তো তারাই হচ্ছে অক্ষীয় ভেক্টর, কারণ ওরা অক্ষ বরাবর ওঠানামা করে। তো এরকম কি আছে, কৌণিক সরণ, এদের উদাহরণগুলো একটু মনে রাখবে। তারপর হচ্ছে কৌণিক বেগ, তারপরে কি বলতে পারো, কৌণিক ত্বরণ, সব কৌণিক দিয়ে, ঠিক আছে। এগুলো হচ্ছে অক্ষীয় ভেক্টর, জাস্ট উদাহরণ মনে রাখবে। পোলার ভেক্টর নর্মালি ত্বরণ, সরণ মানে নর্মালগুলো, আর অক্ষীয়ের ক্ষেত্রে কৌণিক কথাটা লাগা থাকলে সেটা অক্ষীয় আন্ডারে চলে যায়, ঠিক আছে। এবার চলো ভেক্টর রাশি, বিভিন্ন টাইপের যে ভেক্টর রাশিগুলো সেগুলো দেখে নিই। তো দেখো আমাদের নেক্সট যে টপিকটা সেটা কি, ডিফারেন্ট টাইপ অফ ভেক্টরস, বা বিভিন্ন ধরনের যে ভেক্টরগুলো, ঠিক আছে, বা এটাকে আমি বলতে পারি বিভিন্ন ধরনের ভেক্টর। ওকে, তাহলে শুরু করছি ডিফারেন্ট টাইপ অফ ভেক্টর। এবার দেখো আমাদের প্রথমত যে সমস্ত ভেক্টরগুলো দেখতে হবে, প্রথম যেটা সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর, তো দেখো ভেক্টরের তো শুধুমাত্র মান আছে এমন তো না, মানের সঙ্গে সঙ্গে দিক বা অভিমুখ দুই আছে। মনে করো যে কেউ এইভাবে করে এটা মনে করো কেউ এই দিক বরাবর গেল 2 মিটার, আর আরেকজন ওই দিক বরাবরই গেল 2 মিটার, ঠিক আছে। আরেকজন অতটাই গেল কিন্তু বিপরীত অভিমুখে, 2 মিটারই গেল কিন্তু বিপরীত অভিমুখে। তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ ভেক্টর মনে করো, এটা মনে করো বি ভেক্টর, এটা মনে করো সি ভেক্টর। তাহলে দেখো সমান ভেক্টর কাকে বলবো, যার দুটোই জিনিস সমান হবে, মান ও অভিমুখ দুই সমান হবে, তারাই তো সমান ভেক্টর হবে, ঠিক আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে এ আর বি হচ্ছে সমান ভেক্টর। তাহলে যে সমস্ত ভেক্টরের ভেক্টরগুলির মান ও দিক দুই সমান হয়, ঠিক আছে, তাদের সমান ভেক্টর বলে। এখানে যেমন এ ইজ ইকুয়াল টু বি ভেক্টর, কিন্তু সেটা সমান ভেক্টর না। নেক্সট বিপরীত ভেক্টর, পরেরটা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর 2 নম্বর। দেখো বিপরীত যেহেতু বলেছে, তো এদের মান সমান হবে কিন্তু অভিমুখটা বিপরীত হবে, তাদেরকে বিপরীত ভেক্টর বলে। তাহলে যে সমস্ত ভেক্টরের মান একই কিন্তু দিক বিপরীত, তাদের বিপরীত ভেক্টর বলে।
বোঝা গেল আশা করি। তাহলে এখানে দেখো যে বি আর সি, বি হলো সি এর বিপরীত ভেক্টর। বোঝা গেল আশা করি। এবার নেক্সট চলো, নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে এক রেখীয় ভেক্টর। 3 নাম্বার হচ্ছে এক রেখীয় ভেক্টর। ঠিক আছে, এক রেখীয় ভেক্টর। এবার এক রেখীয় ভেক্টর মানে যে সমস্ত, দেখো কিছু আমি উদাহরণ দিয়ে রাখছি। মনে করো এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা মনে করো আমার বি ভেক্টর। দেখো এই যে মাথাটাতে যে তীর চিহ্নটা দেওয়া হচ্ছে কিনা, এটাই অ্যাকচুয়ালি ভেক্টর চেনার উপায়। এর মাথাতে এই চিহ্ন মানে হচ্ছে ভেক্টর। এবার অনেকে বলবে ম্যাম কেউ যদি এবার অনেকেই বলবে যে যদি কোনো জিনিস এদিকে না গিয়ে এদিকে যায় তাহলে কি ওই ভেক্টরটাকে এই দিক দিয়ে চিহ্নিত করব? না, এরকম কোনো ব্যাপার না। ভেক্টর মানেই হচ্ছে মাথাটাতে এরকম চিহ্ন দিলেও যেদিকেই যাক না কেন ওর মাথাতে এই চিহ্ন অর্থই হলো ওটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে, এ বি, মনে করো এটা সি দিলাম, এটা মনে করো ডি দিলাম। ঠিক আছে, এগুলো কিন্তু ভেক্টর। এটা মনে করো ই দিলাম। তাহলে সেক্ষেত্রে এক রেখীয় ভেক্টর কাকে বলছে? যে সমস্ত ভেক্টরগুলিকে একই রেখায় আমরা করতে পারি, যে সমস্ত ভেক্টরগুলি সমান্তরাল, তাদের এক রেখীয় ভেক্টর বলে। কিভাবে? তাহলে এখানে দেখো এই যে এটা আর এটা, আসলে এদের মান আর অভিমুখ ঠিক রেখে একে যে কোনো জায়গায় নিয়ে যাবে। তাহলে এটাকে এখানে আমি চিপকে দিতে পারি মান আর অভিমুখ সেম রেখে। ঠিক আছে, তাহলে যে সমস্ত ভেক্টরগুলি পরস্পর সমান্তরাল তারাই একরেখীয় হবে। তার মানে এ ই এর এই দুটো একরেখীয়, বি আর ডি একরেখীয়। দেখো এটা আর এটা সমান্তরাল আছে কিনা, তাহলে বি আর ডি এই দুটো কিন্তু একরেখীয়। আর সি কারোর সঙ্গে একরেখীয় হলো না। বোঝা গেল? তাহলে যে কোনো ভেক্টরের তার মান অভিমুখ সেম রেখে আমরা যে কোনো জায়গায় কিন্তু সরাতে পারি। ওকে, নেক্সট হচ্ছে সমবিন্দু ভেক্টর। এগুলো থেকে বোঝাই যাচ্ছে যে এটা কি বলতে চাচ্ছে। 4 নাম্বার হচ্ছে সমবিন্দু ভেক্টর। তো সমবিন্দু ভেক্টর মানে কি? যে সমস্ত বিন্দুর একটি আদি বিন্দু আছে, মানে উৎপত্তি একটা, যেমন মনে করো এটা এইভাবে গেল, এটা এইভাবে গেল, এটা এইভাবে গেল, এটা এইভাবে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে যে সমস্ত, দেখো একটা নির্দিষ্ট বিন্দু থেকে উৎপন্ন হয়েছে কিনা, তাহলে এরা সবাই হয়ে গেল সমবিন্দু ভেক্টর। যে সমস্ত ভেক্টরের উৎপত্তি একটি কি নির্দিষ্ট বিন্দু থেকে তাদের কি বলবো আমরা? সমবিন্দু ভেক্টর বলে। ওকে, বুঝা গেল? নেক্সট চলো একক ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটাকে তোমাদের মনোযোগ সহকারে শোনা উচিত যে একক ভেক্টর কাকে বলে। একক ভেক্টর, ঠিক আছে, এটাকে আমি একটু আরো হাইলাইট করে দিচ্ছি কারণ এটাই ইম্পর্টেন্ট, পরবর্তীতে আমাদের এটাই কাজে লাগবে সব থেকে বেশি। তাহলে একক ভেক্টর কি? যে সমস্ত ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। এতটা সোজা এর ডেফিনেশন। যে সমস্ত ভেক্টরের মান 1 তাকে একক
ভেক্টর বলে। এবার আমি বুঝাবো যে এই জিনিসটা কি। ডেফিনেশন তো হয়ে গেল। দেখো, আমি যে কোনো একটা যদি ভেক্টর লিখি, মনে করো যে ভেক্টর, এটা কি কি থাকে আমি এক্ষুনি বললাম, ভেক্টরে দুটো জিনিস থাকে, একটা থাকে মান আর একটা থাকে দিক। এই দুটো নিয়েই হচ্ছে আমার ভেক্টর তৈরি। এবার মনে করো আমার একটা এ ভেক্টর আছে, যেহেতু এই মাথায় চিহ্নটা দিতেই হবে, নাহলে কিন্তু এটা ভেক্টর না, ঠিক আছে? তাহলে এর মানটাকে আমি কিভাবে বুঝাই? এর মানটাকে না মড দিয়ে বোঝানো হয়, মানে এ ভেক্টর তার মড, ঠিক আছে? আর এর দিক কিভাবে বুঝাবো আমরা? দিক যেহেতু শুধুমাত্র দিক বোঝানোর জন্য এর অভিমুখে একটা ইউনিট ভেক্টর, ঠিক আছে? মানে মনে করো এর ইউনিট ভেক্টর হচ্ছে এন, এন ক্যাপ। মানে এরকম ব্যাপার যে মনে করো তুমি এইভাবে গেলে 5 মিটার, ঠিক আছে? এবার তুমি কোন দিকে 5 মিটার গেলে সেটাও তো ম্যাটার করে। তো আমি এই দিকে গেলাম, এই যে এই দিকটা যে বোঝাচ্ছে কি না, এই দিকটাই হচ্ছে তার একক ভেক্টর। এর জন্য এই যে ক্যাপটা দেখা যাচ্ছে, সবসময় একক ভেক্টরের জন্য মাথাতে এরকম করে ক্যাপ দিতে হবে, নাহলে ওটাকে একক ভেক্টর হিসেবে চিহ্নিত করা যাবে না। তাহলে 5 মিটারটা হলো মান, আর এই যে আমি যে তীর চিহ্নটা দিয়ে বুঝালাম সেটা হচ্ছে ওর দিক, ঠিক আছে? তো এবার হচ্ছে আমি কি করব, যদি আমি এর সঙ্গে 5 মিটার আর এটাকে যদি আমি পূর্ব বলি, 5 মিটার পূর্ব, ঠিক আছে? তো 5 মিটার পূর্ব মানে কি, এই যে মান আর তার সঙ্গে দিক, তো এর ভ্যালুটা এর সঙ্গে যদি আমি পুরোটাকে কেটে নিই তাহলে এর সঙ্গে 1 থাকবে, মানে হচ্ছে কি 5 মিটার ইন্টু পূর্ব, তারপরে তো ওর মানটা পেলাম আমি। তাহলে এই যে ক্যাপটা এটাই হচ্ছে ওর দিকটাকে বোঝায়, এটাকে বলা হয় ইউনিট ভেক্টর, বোঝা গেল? তাহলে এন ক্যাপ ইজিক্যাল আমি কি পাবো, ভেক্টর এ ডিভাইডেড বাই তার মড এ। মানে পুরো ভেক্টরটা থেকে যদি ওর মানটাকে আউট করে নেওয়া যায় তাহলে কি থাকবে, শুধুমাত্র তার অভিমুখটা থাকবে। তো ওটাই হচ্ছে তার একক ভেক্টর, ঠিক আছে? ভেক্টর এ বাই মড এ। আর এই যে ক্যাপটাই হচ্ছে একক ভেক্টরের চিহ্ন। এবার একক ভেক্টর সম্পর্কে আমাদের কিছু জিনিস এখানে জানতে হবে। কি সেগুলো? দেখো যে একক ভেক্টরের কিন্তু কোনো মাত্রা নেই, ঠিক আছে? একক ভেক্টরের কোনো মাত্রা নেই, কোনো একক ভেক্টরের কোনো এককও নেই। কথার অর্থ যে মনে করো এদিকে 5 মিটার গেলাম, তাহলে এটা হয়ে গেল 5 মিটার পূর্ব, মানে পুরোটা হয়ে গেল। আর এখানে শুধু মিটার থাকবে, তাহলে এটা কেটে গেল, তাহলে শুধুমাত্র পূর্ব থাকলো কি না? তার মানে এখান থেকে বোঝা গেল যে একক ভেক্টরের মান তো মান 1 হয়, ঠিক আছে? একক ভেক্টর তো মান সবসময় এর একক, এর একক নেই, একক ভেক্টরে একক নেই, বুঝতে পারলা? মানে শুনে কেমন লাগছে? এবার হচ্ছে এর কি মাত্রা থাকবে? একক নেই তো মাত্রা কোথা থেকে আসবে? তাই জন্য একক ভেক্টরের কোনো মাত্রাও নেই। বুঝতে পারলা তো কি বললাম? আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের একক ভেক্টরের ডেফিনেশন। এখান থেকে অনেক ভেক্টর দিবে, ওখান থেকে একক ভেক্টর বের করতে বলবে। তো আমি ধাপে ধাপে সমস্ত কিছু শেখাবো, তোমরা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটাকে দেখতে থাকবা, না হলে কিন্তু হবে না। প্রথমে ইনফরমেটিভ কিছু জিনিস আছে, সেই জন্য হচ্ছে একটু লেন্দি হচ্ছে, মানে মেন বিষয় যেতে একটু টাইম লাগে। এবার নেক্সট জিনিস দেখো, আমাদের আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে শূন্য ভেক্টর। নেক্সট জিনিস কি? শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর জিনিসটা কি দেখবো আমরা। শূন্য ভেক্টর, এই শূন্য ভেক্টর আর নর্মাল শূন্যের মধ্যে অনেক না পার্থক্য আছে, মানে শূন্য স্কেলার যেটাকে আমরা বলবো স্কেলার। দেখো, শূন্য ভেক্টর কথার অর্থ হলো যে মনে করো আমি কি করলাম, একটা জায়গা থেকে যাত্রা শুরু করলাম, 5 মিটার গেলাম, ঠিক আছে? আবার ওখান থেকে ফিরে আবার আমি সেম পজিশনে চলে আসলাম, তাহলে এক্ষেত্রে আমার কিন্তু সরণ শূন্য হয়েছে, কারণ আমরা জানি সরণ হচ্ছে প্রাথমিক ও অন্তিম পজিশনের মধ্যে সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। এবার আমার প্রাথমিক আর অন্তিম পজিশনের মধ্যে দূরত্বই তো নাই, আমি যতটুকু গেছি ততটুকু তো ফিরে চলে এসেছি। তাহলে আমার কিন্তু এক্ষেত্রে যেই ভেক্টরটা আমি পেলাম সেটা শূন্য ভেক্টর। এখান থেকে আমি কি বুঝলাম, যে আমি কিছুটা হলেও তো সরেছিলাম, আমার শূন্য যখন ভেক্টর লেগে গেল তার মানে লোকটা কিছুটা যাত্রা করেছিল, ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে শূন্য স্কেলার মানে কি, যে ও সরেইনি, এখানেই ছিল ও দাঁড়াই, ঠিক আছে? এই যেমন সরে গিয়ে আবার ও নিজের জায়গায় ফিরে চলে আসলে কিন্তু সরেনি। শূন্য স্কেলার মানে শূন্যই ও এখান থেকে সরেইনি। ক্লিয়ার, বোঝা গেল তো? তাহলে শূন্য ভেক্টরে কিন্তু অনেক তাৎপর্য আছে, যেমন যে এটা একটা বললাম যে 5 থেকে 5 গেল, বা এরকমও তো হতে পারে এ ডট বি, মনে করো দুটোকে গুণ করে শূন্য পেলাম,
তার মানে দুটো ভেক্টর আছে যাদের ডট প্রোডাক্ট শূন্য। ঠিক আছে, তো এইভাবে করে আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়ালি শূন্য ভেক্টরের একটা নিজস্ব তাৎপর্য আছে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আমাদের যেটা পড়তে হবে, যে আমরা প্রধান যেটা আমাদের জায়গা সেটাতে চলে আসলাম, যে আমাদের এবার যোগ বিয়োগ শিখতে হবে। ছোটবেলায় যেমন তোমরা 5 আর 5 10 শিখেছিলে, ওই রকমই এবার আমাদেরকে ভেক্টরের যোগ শিখতে হবে। ঠিক আছে, তো আজকে নেক্সট টপিক হচ্ছে ভেক্টর যোগ। তাহলে শুরু করা যাক ভেক্টর যোগ। আমরা কিভাবে ভেক্টরকে যোগ করব, 5 আর 5 কেনই বা এখানে 10 হয় না সেটাই দেখার পালা। তো দেখো, মনে করো যে আমি কি করলাম, আমি এইভাবে কিছুটা সরেছি। ঠিক আছে, এই অভিমুখে এতটা গেছি, পূর্ব অভিমুখে। আর আমি মনে করো এরকমভাবে কিছুটা গেলাম। ঠিক আছে, এটা মনে করো 5 আর এটা মনে করো 4। ঠিক আছে, তাহলে আমার যদি সরণ বলি, আমি মনে করো 5 মিটার এটা, এটা 4 মিটার, তাহলে আমার সরণ কি হবে? সরণ হচ্ছে প্রাথমিক অবস্থান এটা, অন্তিম অবস্থান এটা। প্রাথমিক ও অন্তিম অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্বকেই হচ্ছে সরণ বলে। তার মানে এটাই হচ্ছে ওর ভেক্টর যোগ। তাহলে ভেক্টর যোগ কি হবে? এটা দেখতেই পাচ্ছ, সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। তাহলে কি হবে? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে কি হবে? √5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু 5 আর 4 হবে না, যে 5 আর 4 9 বলে দিলাম হয়ে গেল। সেটা হচ্ছে দূরত্ব বা অতিক্রান্ত পথ। এটা মানে তুমি হেঁটেছো 5 আর 4 টোটাল 9, কিন্তু তোমার সরণ কতটুকু হয়েছে? প্রাথমিক আর অন্তিম পজিশনের মধ্যে যখন তুমি একটা সরল রেখা টানবে, সেটাই হচ্ছে তোমার সরণ, মানে ভেক্টর যোগ এটা। তাহলে ভেক্টর যোগ করে কত আসলো দেখো, 5 5 25, 4 4 16, √25 ও √16 এই দুটো মিলে হবে 41। এবার এই 41-এর যেহেতু রুট আছে, তো এত মিটার আমাদের সরণ এখানে ভেক্টর যোগ করে হয়ে গেল 39 মিটার। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে দুটো যেটা আছে আমাদের যোগফল, দুটো মিলে 5 আর 4 9, এর থেকে কিন্তু এটা হচ্ছে। এবার সবসময় লোকটা তো এইভাবে করে এইভাবে হাঁটবে না, তাই না? তো তাহলে হাঁটার প্রসেস কি, মানে যদি ও অন্যভাবে হাঁটে, অন্য অ্যাঙ্গেল করে, সেক্ষেত্রে যোগটা কিভাবে করব? তো সেক্ষেত্রে যোগের একটা সাধারণ নিয়ম আমি এবার বের করতে চলেছি। এবার তোমাদের খুব ভালো করে কিন্তু দেখতে হবে। দেখো, মনোযোগ না দিলে কিন্তু হবে না। তো দেখো, আবারও লোকটা এইভাবে যাত্রা শুরু করেছে, আর ও এইভাবে করে গেছে। এবার কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়নি। তাহলে এর যে সরণটা হবে সেটা আবারও প্রাথমিক আর অন্তিম পজিশন নেব, আর এটাকে টেনে দেবো। ঠিক আছে, এইভাবে টেনে দিলে যেটা হবে সেটাই তো ওর সরণ। তাহলে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এক্ষেত্রে তুমি দেখো, এটাকে আমি এ ভেক্টর নাম দিচ্ছি, এটাকে আমি বি ভেক্টর নাম দিচ্ছি, আর এটাকে আমি সি ভেক্টর নাম দিচ্ছি। তাহলে আমার এ আর বি যোগ করেই তো সি এসছে। তাহলে আমি যদি এখান থেকে দেখি ভেক্টর যোগের ক্ষেত্রে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে চিত্র থেকে, এবার এর মানটা কত সেটা বের করবো আমরা পরে। চিত্র থেকে সি ভেক্টর ইজুকাল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বোঝা গেল? এটা তো আসছে, কিন্তু এর ভ্যালুটা কত সেটা দেখার পালা। এবার আমি তো কিছু বুঝতেই পারছি না যে কত হবে, তো আমি কি করলাম, এটাকে বুঝা একটা জিনিসের মতো করে এঁকে নিলাম। দেখো, আমি এটাকে একটু বাড়িয়ে নিলাম, ইচ্ছা করে বাড়িয়ে নিলাম। আর আমি কি করলাম, যে এখান থেকে একটা লম্ব টেনে দিলাম এখানে। তাহলে এটাকে আমি ডি পয়েন্ট নাম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো, তুমি যদি লক্ষ্য করো, তাহলে এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, আর এইটাকে আমি আলফা বলে দিচ্ছি। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে আমি এখান থেকে তো পিথাগোরাসের সূত্র আমি লাগাতেই পাচ্ছি, ত্রিভুজ এ ডি সি থেকে আমি কি বলতে পারি, যে এটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমি কি বলতে পারি, দেখো, এ সি তার স্কোয়ার ইজুকাল টু কি হবে, এ ডি তার স্কোয়ার প্লাস ডিসি তার স্কোয়ার। বোঝা গেল আশা করি। কিন্তু এবার দেখো, যে এ ডি মানে কি, এ বি প্লাস বিডি। ঠিক আছে, এই পুরোটা কি দেখো তো, এইটুকু আর এইটুকু যোগ করেই আসছে। তাহলে আমি কি লিখতে পারি, এ বি প্লাস বিডি তার স্কোয়ার প্লাস ডিসি তার স্কোয়ার, যেমনটা ছিল তেমনটা রেখে দিলাম। ঠিক আছে, কেন বলো তো? কারণ আমার এইটা আর এইটা জানা আছে, এইটা তো জানা নেই। তার মানে এটাকে এক্সট্রাভাবে এখান থেকে অমিট করতে হবে, সরাতে হবে। তো সেই জন্য এই বুদ্ধিটা করা।
এবার আমি দেখতে পাচ্ছি এটা a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে আমি কি করতে পারি, এ বি তার স্কোয়ার প্লাস মনে করো যে 2ab বিডি প্লাস বিডি তার স্কোয়ার প্লাস ডিসি তার স্কোয়ার তো আছে, বুঝে গেল। এবার দেখো এবি মানে দেখো এবি মানে হচ্ছে আমার এ ভেক্টর, ঠিক আছে, এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর হচ্ছে বিসি মানে হচ্ছে বি ভেক্টর, ঠিক আছে, আর এসি মানে হচ্ছে সি ভেক্টর। তাহলে এবি মানে এ ভেক্টর, এ তার স্কোয়ার করে দিলাম প্লাস 2 এবি প্লাস বিডি আছে। তাহলে এবি মানে তো এ ভেক্টর আমি জানি, তো আমি এবিকে এবি রেখে দিলাম আপাতত, কিন্তু বিডি এইটুকু কিন্তু আমার জানা নেই, তাহলে আমি বিডির মতোই করেই রেখে দিলাম, ঠিক আছে, প্লাস এটা দেখো তো বিডি মানে বিডি প্লাস ডিসি মানে এই যে ত্রিভুজটা এটার আবার অতিভুজ এইটুকু, মানে এই যে এইটুকু ত্রিভুজের এটা তো লম্ব এঁকেছি, তাহলে এইটুকু ত্রিভুজের আবার এইটা অতিভুজ, তাই না, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তার মানে এটা কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু কী হবে, অতিভুজ স্কোয়ার। তার মানে আমি কি লিখতে পারি যে এইটুকু মানে হচ্ছে বিসি তার স্কোয়ার। আবার বিসি মানে কি, ভেক্টর বি, তো আমি ভেক্টর বি এর ভ্যালুটা এখানে বসাতেই পারি। তাহলে আমি কি পেয়ে গেলাম, এ স্কোয়ার, আর এইটাকে আমি এখানে লিখছি বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, এ বির মান তো আমার জানাই আছে, এ বির মান কিন্তু আমার জানা আছে, এ বির মান কি এ ভেক্টর, ঠিক আছে, ভালো কথা, এ বির মান জানা আছে, কিন্তু বিডি এর মান জানা নেই। তো আমি এই জন্য আমি বিডি এর মানটা বের করার চেষ্টা করছি। দেখো আমি কি করলাম, বিডি ডিভাইডেড বাই বিসি ইন্টু বিসি, ঠিক আছে, কিছু তো ভুল লিখিনি আমি এখানে, বিসি তো কেটেই যাবে, ঠিক আছে, কিন্তু এখান থেকে আমি একটা খুব সুন্দর জিনিস পেয়ে যাব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, আচ্ছা এটা হচ্ছে সি স্কোয়ার, এসি মানে কি সি স্কোয়ার, আচ্ছা 2ab মানে এ আর বিসি মানে তো বি, ঠিক আছে। এবার কথা হলো বি, দেখো এটা কি লিখেছি আমি, বিডি ডিভাইড বাই বিসি, তো দেখো বিডি ডিভাইডেড বাই বিসি, তাহলে এটা হয়ে গেল ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি হয় কস, আর যেহেতু এটা আলফা তার মানে কস আলফা, তার মানে এই যে এটা বিডি ডিভাইড বাই বিসি আমরা কি দেখলাম কস আলফা, তার মানে এর ভ্যালুটা আমি কি বসাতে পারি কস আলফা, বোঝা গেল এই অ্যাঙ্গেলটার জন্য। তাহলে সি ইকুয়াল টু কি হবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, ঠিক আছে। সি ইকুয়াল টু তাহলে সি এর রুটটাকে মানে স্কোয়ারটাকে তুলে দিলাম, তো রুট হয়ে গেল এদিকে। আশা করি তোমার বোঝা গেছে। তাহলে এই হলো আমার ভেক্টর যোগের নিয়ম। তাহলে তুমি এই আলফার মানটা যেমনভাবে বসাবা তুমি তেমনভাবে পাবা। দেখো তুমি যদি আলফার মানটা 90 ডিগ্রি বসাও তাহলে আমাদের এই কেসটা চলে আসছে না, এই কেসটা 90 ডিগ্রি, আলফার মানটা যদি 90 বসাই তাহলে এই দিকটাতে 90 হয়ে গেল। তাহলে আমার কি যে তুমি যদি এখানে আলফা 90 বসাও, আলফা 90 মানে কি আলফা 90 জিরো, তার মানে রুট ওভার অফ এইটুকু পুরোটা জিরো হয়ে গেল। তাহলে সি এর ভ্যালু কি হলো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আগের মতোই চলে আসলো না যে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝা গেল। তো এইভাবে আমরা বিভিন্ন এবার অঙ্কগুলো করব। কিছু আবার কমন সেন্সও লাগাতে হবে, সমস্ত কিছু ফর্মুলা দিয়ে করলে কিন্তু লেন্দি ব্যাপার হয়ে যাবে, তো আমি কিছু কমন সেন্স লাগাতেও তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। তো আমাদের মান জানা হয়ে গেল, এবার আমাদের দিক বা অভিমুখ জানতে হবে এখান থেকে। তাহলে দেখো এই দিক মানে এই যে ভেক্টরটা আছে কি না, মানে যেটা আমরা লব্ধি ভেক্টর এই যে পেলাম, এটা কতটা অ্যাঙ্গেল করে, যদি আমি এটা থিটা বলি তাহলে কতটা অ্যাঙ্গেলে আছে ও এই ভেক্টরের সঙ্গে। আমি একটা কাজ করছি, এখান থেকে টেন থিটা বের করছি, মানে এইটুকু থেকে আমি বের করছি টেন থিটা। দেখো আমি এখানে কেন করছি, কারণ ছবিটা আর এটা একসঙ্গে থাকলে বেটার হয় সেক্ষেত্রে। তাহলে টেন থিটা ইকুয়াল টু কী হয়, লম্ব বাই ভূমি, ঠিক আছে। তাহলে এখানে লম্ব কি, এখানে লম্ব হচ্ছে ডিসি আর ভূমি কি এডি, ঠিক আছে, ভূমি হচ্ছে এডি। এবার দেখো আমাদের ডিসি মান তো জানা নেই, তো আমি চেষ্টা করব ডিসিটাকে একটা জানা মানে আনার জন্য। তো ডিসিটাকে আমি কি লিখতে পারি, আচ্ছা আমি একটু উপরে লিখছি, ঠিক আছে, যে টেন থিটা ইকুয়াল টু আমি কি পেলাম, আমি পেলাম ডিসি ডিভাইডেড বাই এডি। এবার দেখো আমি ডিসিকে কি লিখতে পারি, ডিসিকে আমি কি লিখতে পারি, আমি ডিসি ডিভাইডেড বাই
বিসি ইন্টু বিসি করে দিলাম, ঠিক আছে। দেখো ডিসি ডিভাইড বাই বিসি ইন্টু বিসি, তা বিসি বিসি কেটে যাবে, ডিভাইড বাই এডিকে আবার আমি কি করতে পারি দেখো তো, এ বি প্লাস বিডি, তাহলে আমি ওটাই লিখছি এডি প্লাস বিডি, ঠিক আছে। তাহলে আবারও তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে ডিসি বাই বিসি, দেখো এখানে ডিসি বাই বিসি, তো ডিসি বাই বিসি যেহেতু এটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ হয় সাইন, তাহলে সাইন আলফা, ঠিক আছে। তাহলে কি হলো সাইন আলফা, আর বিসি মানে কি, বিসি মানে হচ্ছে বি, তার মানে এই যে বিসির মান আমি কি বসালাম বি, তাহলে বি সাইন আলফা ডিভাইডেড বাই, আবারও আমি এটাকে কি করব, নিচে যেটা আছে বিডি, তাহলে এডি মানে হচ্ছে এ ভেক্টর, আর বিডি মানে আবারও আমি কি করব, বিডি ডিভাইড বাই বিসি ইন্টু বিসি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, তাহলে আমার যে টেন থিটা থাকবে সেটা থাকবে বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস এই যে এটার জন্য বি সি যেটা ছিল, তাহলে দেখো বিসি মানে হচ্ছে বি, আর বিডি বাই বিসি মানে হচ্ছে, দেখো বিডি ডিভাইড বাই বিসি মানে হচ্ছে এটা ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে আমার কস আলফা, তার মানে টেন থিটা হয়ে গেল বি সাইন আলফা ডিভাইড বাই এ প্লাস বি কস আলফা, এটা দিয়ে দিবে আমাদেরকে কি অভিমুখটা, ঠিক আছে। তাহলে অভিমুখ আমি যেটা পেলাম টেন থিটা ইজ ইকুয়াল টু বি সাইন আলফা ডিভাইড বাই এ প্লাস বি কস আলফা, ঠিক আছে। এটা দিয়ে দিল আমার অভিমুখ, আর আমার মান দিয়ে দিল কোনটা, সি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, ঠিক আছে। এই রিলেটেড এবার আমাদের প্রচুর অঙ্ক করতে হবে, এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এবার দেখো আমরা এই সূত্রের বিশেষ কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে দুটি যদি সমমুখী ভেক্টর হয় তাহলে তার লব্ধি কি হবে, দুটি সমমুখী ভেক্টরের লব্ধি, দুটি সমমুখী ভেক্টর মানে কি সেটাও বুঝতে হবে। দেখো মনে করো যে একটা এরকম ভেক্টর আছে, ঠিক আছে, আর একটা ভেক্টর এরকমই আছে, তাহলে তো দুটো সমমুখী হবে, তো সেক্ষেত্রে এদের লব্ধি কী হবে, তো আমাদের সি ইজুকাল টু কী পেয়েছি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা, তাই কি না। কিন্তু এই আলফার ভ্যালুটা কত সেটাই আমাদেরকে দেখতে হবে। দেখো আমরা যদি কোথাও অ্যাঙ্গেল দেখতাম তাহলে কীভাবে দেখতাম, এই যে অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, মানে এর মধ্যে অ্যাঙ্গেল 90, এবার দেখো আমার অ্যাঙ্গেলটা কী হলো, কমলো, ঠিক আছে, আর এইভাবে করলে অ্যাঙ্গেলটা বাড়লো, এবার কমলো, কমতে কমতে যদি ওই অভিমুখে হয়ে যায় তাহলে কিন্তু অ্যাঙ্গেল 0, তাহলে এখানে আমি আলফার ভ্যালুটা কত বসাবো, 0 বসাবো। তো তাহলে দেখি সি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 0, আর কস 0-র মান তো 1 হয়, তো সেক্ষেত্রে কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা কার ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এটা রুট আর স্কোয়ার উঠে গেল, তাহলে এ প্লাস বি, তো এটাই তো স্বাভাবিক। মনে করো যে তুমি 3 মিটার হাঁটলে এই অভিমুখে, তারপর আবার 3 মিটার হাঁটলে এই অভিমুখে, তাহলে টোটাল কত মিটার হলো, 6 মিটার, কারণ তুমি তো সরলরেখা বরাবরই হেঁটেছো একই অভিমুখে, তো এটা যদি একই অভিমুখে হয় সমমুখী তাহলে দুটো ডাইরেক্ট যোগ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো দুটি যদি বিপরীত ভেক্টর হয় তাহলে কি হবে, দুটি ভেক্টরের লব্ধি, বিপরীত ভেক্টর মানে যে মনে করো যে আমি এইভাবে যাচ্ছি, ঠিক আছে, 4 মিটার, আবার অভিমুখ চেঞ্জ করে আবার 3 মিটার চলে আসলাম, তার মানে আমার সরণ কত, ভেক্টর যোগ কত, তাহলে আমি কি করব, গেলাম 4 ফিরে আসলাম 3, তার মানে আমি প্রাথমিক আর অন্তিম পজিশনের ডিস্টেন্স কত হবে, 1 মিটার, তার মানে আমি কি করলাম 4 থেকে 3 ডাইরেক্ট মাইনাস করলাম, এটা কমন সেন্স বলছে। এবার আমরা ফর্মুলার সাহায্যে দেখব, তো যখন বিপরীত অভিমুখে বলবে তখন আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। দেখো এটা এই অভিমুখে আছে, এটা মনে করো 90 ডিগ্রি, আর বিপরীত অভিমুখ মানে এটা, তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হয়ে গেল, 180, তার মানে এখানে আমি আলফার মান কত বসাবো, 180। তাহলে এবার দেখো
কি হয়। যে আমাদের মেন ফর্মুলা কি ছিল, সি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। এবার আলফার মান 180, তাহলে নেক্সট লাইনে আমি কি করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 90, ঠিক আছে। এবার সরি কস 180, তাহলে কস 180-র মান কত, -1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হয়ে যাবে, কারণ এর মান -1, তাহলে কি হবে রুট ওভার অফ এ স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এটা। তাহলে এবার এটাকে যদি করো তাহলে কি হবে এ মাইনাস বি, তাহলে কি হলো ডাইরেক্টলি মাইনাস, আমি বললাম না ডাইরেক্ট মাইনাস হবে, তো মাইনাস হলো। এবার মনে করো যে এরা সমান যদি না হয় সেক্ষেত্রে কি হবে, তো যদি সমান হয় সেক্ষেত্রে কি হবে, তো 0 হয়ে যাবে। যদি এটা 4 যেত, 4 আসতো তো 0 হয়ে যেত। তো যাই হোক, এগুলো হয়ে গেল আমাদের কিছু বিশেষ ক্ষেত্র যেটা কমন সেন্স দিয়েও হয়তো আমাদের হয়ে যেত, ঠিক আছে। এবার ভেক্টর যোগের যে সূত্রগুলো, এগুলোকে আমাকে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে বিভিন্ন। তাহলে আজকের মতো এখানে থাকলো, নেক্সট দিন এই রিলেটেড আমি অঙ্কগুলো করাবো। আর কার কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।